সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় প্রান্তিক কৃষকরা কিভাবে নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা ঢাকা জেলার সাভার উপজেলা বিভিন্ন কৃষকরা কিভাবে নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে চাষ করে সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো। চলুন। সাভার অঞ্চল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল। যদিও এটি ঢাকার কাছাকাছি হওয়ায় দ্রুত নগরায়ন হচ্ছে, তবুও এখানকার কৃষি এখনো বেশ বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ। সাভারের মাটি মূলত উর্বর অলুভিয়াল পলিমাটি, যা বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য উপযোগী। এছাড়া নদ নদী খালবিল থাকায় সেচ সুবিধাও ভালো। এ কারণে সাভারের কৃষকেরা সবজি, ফল, ফসল ও খাদ্য সামগ্রী উৎপাদন করছে সহজভাবে। বর্তমানে কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে সাভারের কৃষকরা অনেকটা এগিয়ে। বিশেষ করে ঢাকা কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষকদের নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ফল, ফসল, সবজি চাষের জন্য উপজেলার মাঠ কর্মীদের মাধ্যমে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে আয়োজন করে তারা কখন কোন জাতের ফসল উৎপাদন করবে সে বিষয়ে চাষিদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আর কৃষকেরা সে সকল পরামর্শ গ্রহণ করে তাদের জমিতে ফসলের চাষ করছেন। তেমনি একজন চাষি সাভারের ভাকুতা ইউনিয়নের গোলাম মোস্তফা, তিনি তার জমিতে গাজর চাষ করছেন শুধুমাত্র জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে। দর্শক, আমি এখন আছি সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নে। এই ইউনিয়নের একজন কৃষক কিভাবে নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে গাজর চাষ করছে, আমরা এখন তার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? জি, আমি ভালো আছি। দেখতেছি আপনি এখানে একটা গাজর ক্ষেত করেছেন, না? জি। তো এই যে এখানে কি পরিমাণ জায়গার উপরে করেছেন? এনো এই 26 পাখি কই আমরা সাধারণত এই 26 পাখি এন অফিস থেকে আমি দুই পদের একটা বিসি পেয়েছিলাম, সরকার দিয়েছিল আমার উপজেলা থেকে, এই রোকসানা আপার মাধ্যমে পাইছি। তারপর এই 100 গ্রাম করছিলাম ওই সাইড দিয়ে, উত্তর পাড় দিয়ে, আর এই সাইড দিয়ে করছিলাম ওই যে বেশি দিছি ওই এটা লালতির কোম্পানি। আচ্ছা আচ্ছা, যাও। তো এই আমার এই গাজরের গাজরটা আমার ভালোই হয়েছে। তো আর একটু ওই যে অন্য অন্য জাতের চেয়ে একটু আর কি কম। তো আপনি এখানে এই গাজর কেন করলেন? অন্য অন্য ফসলও তো করতে পারেন। গাজরে তো লাভ বেশি, গাজরে এই জন্য গাজর করি, গাজরে একটু লাভটা বেশি অন্যান্য ফসল থেকে। অন্যান্য ফসলে পোকামাকড় মানে অনেক এই সমস্যা দেখা যায়, কিন্তু গাজরে তেমন সমস্যা দেখা যায় না। সাভারের কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মীরা উপজেলার সকল ইউনিয়নগুলোর কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বীজ, সার ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তাদের এই সকল কথা শুনে কৃষকরা তাদের জমিতে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য ও সবজি উৎপাদনে উৎসাহী হচ্ছেন। শাকসবজি আমাদের দেশে সব জায়গায় ভালো উৎপাদন হয়, তবে মানুষের চাহিদা অনুসারে সবজি ও শাকের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। একসময় যে কলমি শাক আমাদের ডোবায় রাস্তার পাশে এমনিতেই জন্মাতো, সেই কলমি শাক বাণিজ্যিকভাবে চাষ করছে কৃষকেরা। তেমনি একজন কৃষক সাভারের ভাকুতা গ্রামের মোহাম্মদ আয়ুব আলী, তিনি তার জমিতে কলমি শাক চাষ করেছেন এবং তিনি লাভবানও হয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ভাকুরতা ইউনিয়নের আরেকটি ফসলের ক্ষেতে, যেই জমিতে কৃষক কলমি শাক চাষাবাদ করেছেন। এখন আমরা সেই কলমি শাক যে চাষাবাদ করছেন তার সাথে কথা বলবো। কেমন আছেন? তো আপনি এখানে দেখলাম যে কলমি শাক লাগিয়েছেন, তো কলমি শাক কেন লাগিয়েছেন? কলমি শাক খাওয়ায় খুব ভালো, এটা ওষুধ মতো, গ্যাস্ট্রিকের বড়ির মতো। এটা খাইলে বাথরুম ক্লিয়ার হয়, গ্যাস্ট্রিক বড়ি খাইতে হয় না। আবার এটা সব তরকারি খাওয়া যায়, গরিব দুঃখী মানুষের এটার দাম কম, খাওয়ায় খুব অত্যাধিক ভালো। মাটিতে কি কি দিয়েছিলেন? মাটিতে গোবর দেই, আবার এই যে অন্যান্য ফসলাদি পচা জিনিস আছে এগুলো দিয়ে করি। গোবর বেশি দেওয়া, মানে সার হিসেবে ওগুলাই দেন? হ্যাঁ, গোবর খুব বেশি দেওয়া লাগে। আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করেন? না 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 না।
আচ্ছা, যদি এই যে কোনো পোকামাকড় আছে নাকি এটার মধ্যে, পোকা যদি দমনের জন্য পোকা কি খুব রাখছেন? কম ধরে, পোকা সার বেশি দিলে তাহলে পোকাটা ধরে, সার নাইলে এমনি খুব পোকা খুব কম ধরে। পোকার জন্য কোনো আলাদা কোনো কিছু করার দরকার না নেই? না না, আলাদা না। পোকা কতদিন লাগে এটা, মানে বীজ লাগানোর পরে কয়দিন লাগে? এটা বীজ লাগানোর পরে 25 থেকে 28 দিনের মধ্যে শাক কাটা যায়। আচ্ছা, কেউ যদি করতে চায় যে আমি ও কলমি শাক লাগাইতে চাই, তাদের জন্য কি পরামর্শ আপনার? পরামর্শ দিয়ে বাজার থেকে বীজ আনবো, আইনা সার দিয়া, রাসায়নিক সার দিয়া এরপরে বুনবো। এটা খুব সহজ, এটা পুরা কোনো নাই, তেমন ঝামেলা নাই? না 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 না। এটা বৃষ্টি হইলে এই যে এখন বৃষ্টি এখন খুব বেশি হবে, আচ্ছা, বর্ষার দিনে বেশি হবে। তা আপনি কি প্রতি বছরই করেন? আমি প্রায় 20 বছর যাবত করি। সাভারের এই ভাকুতা গ্রামের কৃষকদের পাশে সব সময় তারা সঠিক পরামর্শ দিয়ে কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা হলেন উপসহকারী কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে কৃষকদের খোঁজখবর নিয়ে এই এলাকার চাষিদের নিরাপদ শাকসবজি ও খাদ্য উৎপাদনে আগ্রহী করে তুলছেন, পাশাপাশি কৃষির বিভিন্ন প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। এখানে এক ধরনের মাছি আছে যেটা সাদা মাছি বলে, এইটা করে কি, এটা আমাদের ভাষায় বা কৃষকের ভাষায় এটা এসে যে আপনার এই যে এক ধরনের মাছি পোকা আছে, এটা ছড়ায় ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসের কারণে এই মাছি পোকাটা মনে করেন এই গাছের থেকে যখন বসে এই রসটা চুষে নেয় না, ওইটার মুখে লালা থেকে থাকে। এইটা ওর আরেক গাছে যখন বসে রস চুষে নেয়, ওই লালাটা ওই গাছে লেগে যায়, তখন কি হয়, এটার থেকে ওইটার জীবাণুটা ছড়ায় যায়। ঠিক আছে, যার কারণে মাছি পোকার জন্য ব্যবহারের জন্য আমাদের ইমিডাক্লোপিডের ওষুধ আছে। ঠিক আছে, এগুলো আপনি 15 দিন বা 1 মাস পর পর স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন যে সবগুলো একবার সমান হয়ে গেছে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা থাকবে না। একসময় এই সাভার অঞ্চলে বেশি উৎপাদন হতো গাজর, ভুট্টা, ধান, পাটসহ বিভিন্ন শাকসবজি, শীতকালীন মৌসুমী সবজি ও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি। ঢাকার নিকটবর্তী হওয়ায় সকল সবজি বাজারজাত করতেও সহজ হয়, যার কারণে এই সকল সবজি চাষের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়নের ফলে সাভারের কৃষি জমির সংখ্যা দিন দিন কমে আসছে। শিল্প কারখানা, দূষিত বর্জ্যমাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। সেই সাথে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় চাষাবাদের জমি বিক্রি হয়ে বসতবাড়ি, মিল, কারখানা নির্মাণ হচ্ছে। এত সব সমস্যা থাকার পরও সাভার এখনও কৃষিতে সমৃদ্ধ, বিশেষ করে শীত মৌসুমে আর গ্রীষ্ম মৌসুমে শাকসবজি উৎপাদন করে। কৃষকদের সাথে কৃষি কর্মকর্তাদের যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রাকৃতিক কৃষিকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করছে। সাভার উপজেলায় প্রায় 7000 হেক্টর জমিতে আমাদের বিভিন্ন শস্যের আবাদ হয়। এর মধ্যে আমাদের অন্যান্য এলাকার তুলনায় ধানের আবাদটা তুলনামূলকভাবে কম। আমাদের সাভার উপজেলায় যে কয়েকটা ইউনিয়নে কৃষির বৈচিত্র্যতা রয়েছে, আমরা এখন সেই রকম একটা ইউনিয়ন, ভাকুরতা ইউনিয়নে দাঁড়িয়ে আছি। এইখানে আমাদের বিভিন্ন রকম সবজি প্রতি বছর প্রত্যেকটা মৌসুমে একাধিকবার একটা জমি থেকে হচ্ছে। এবং এই যে সবজি, একসময় আমরা আমাদের দেশের একটা চ্যালেঞ্জ ছিল ফুড সিকিউরিটি চ্যালেঞ্জ, কিন্তু এখন আমাদের মোটামুটিভাবে ফুড সিকিউরিটির এই বিষয়টা এখন সিকিউর হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা চ্যালেঞ্জের সম্মুখীন আছি যে আমরা এখন ফুড সেফটি নিয়ে কাজ করছি। সরকারের এই যে পলিসি, চিন্তা চেতনা, এইটার বাস্তবায়নের জন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কৃষকদেরকে যেই কৃষক প্রশিক্ষণ থাকে, সেই প্রশিক্ষণে আমরা উপজেলা পর্যায়ে আমরা কৃষকদেরকে কৃষক প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে তারা নিরাপদ সবজি উৎপাদন করতে পারবে। আমাদের মাঠ ফসল যখন আমরা করতে যাই তখন রোগ এবং পোকার আক্রমণ হয়, সেখানে আমাদের কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। এগুলো যখন দিবে কৃষক, সেই প্রয়োগের ক্ষেত্রে তাদের একটা নীতিমালার মতো আছে যে তারা যেন জৈব বালাইনাশক তারা যদি ব্যবহার করে, তাহলে কিন্তু কৃষকের ফসল রক্ষা হবে এবং আমাদের প্রোডাকশনটা ঠিক থাকবে। জৈব কৃষিটাকে আরও বেশি সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের দেশকে এখন এই নিরাপদ খাদ্য আমরা সরবরাহ করার জন্য কৃষি মন্ত্রণালয় এবং সরকারের এই কৃষিবান্ধব সরকারের যেই পলিসিগুলো তারা প্রণয়ন করেছে, সেই সাথে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে একটা বড় পরিকল্পনা যে কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ বিতরণ, এই কৃষক কার্ড এবং কৃষি ঋণ নিয়ে আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে সচেতন করছি কিভাবে তারা এই কৃষক কার্ড সহজে আমাদের সরকারের পক্ষ থেকে পাবে। এবং এই কৃষক কার্ড এবং এই কৃষক কার্ডের মাধ্যমে কিন্তু তারা কৃষি ঋণের যে সুবিধা, আপনারা জানেন অতি সম্প্রতি সরকার
আসার পরই কিন্তু আমাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমাদের কৃষকদেরকে মওকুফ করে দিয়েছে। সামনে আমাদের কৃষকদের স্বার্থে, আমাদের কৃষিকে বাঁচানোর স্বার্থে, এই দেশের মানুষকে খাওয়ানোর স্বার্থে, নিরাপদ খাদ্য খাওয়ানোর স্বার্থে আমাদের সরকার যেই নীতিমালাগুলো প্রণয়ন করছে সেই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে সকলকে নিয়ে একযোগে আমরা নিরাপদ খাদ্য খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে কৃষি বান্ধব সরকারের কৃষির ওপর যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ বিভাগ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। পুষ্টিগুণ ও গুণগত মান সমৃদ্ধ ফলমূল, সবজি ও খাদ্যদ্রব্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ নানান প্রকল্প নিয়ে কাজ করে থাকে কৃষকদের উৎসাহ দিতে। পুষ্টি বাগান, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে এই কৃষির মধ্যে আমাদের প্রধান যেই টার্গেট হচ্ছে যে আমাদের নিরাপদ ফসল কিভাবে উৎপাদন করা যায়, এই ব্যাপারে কিন্তু আমরা কৃষক লেভেলে কিন্তু প্রশিক্ষণও দিয়ে থাকি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের কিন্তু প্রদর্শনী দেওয়া হয়। সেখানেও কিন্তু আমরা এই প্রদর্শনীর মাধ্যমে কৃষককে বিভিন্ন মাঠ দিবসে ওই শিক্ষাটা আমরা দিয়ে থাকি। যেমন আপনারা দেখেন যে এখন হচ্ছে আমাদের যে ফেরোমন ট্র্যাপ বা ইয়েলো স্টিক অথবা ব্লু বা হোয়াইট, এই ধরনের স্ট্রিপগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং সাথে সাথে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যেটা হলো যে আমাদের এখানে কিন্তু অনেক নদী নালা আছে, এই নদী নালার পানি কিন্তু অনেকটা বিষাক্ত হয়ে গেছে। এই পানিগুলো যদি আমাদের ডাইরেক্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফসলটা কিন্তু আপনার এই হেভি মেটাল কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। তো এই কারণে কিন্তু এই অঞ্চলে যে এখানে যে অঞ্চলের কৃষিটা হয়েছে এখানে কিন্তু মোটামুটি আমাদের কিন্তু নদী বা ওই এলাকার জল ইউজ করা হচ্ছে না, আমাদের বিভিন্ন বোরিংয়ের মাধ্যমে বিভিন্ন জল ইউজ করা হচ্ছে, যার ফলে এখানে হেভি মেটালের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকতেছে। আমাদের যে কৃষকরা যেই সবজিগুলো উৎপাদন করে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের টোটাল কিন্তু সবজির আবাদ 12,000 হেক্টর ছিল আপনার গত বছরে, কিন্তু এই বছরে কিন্তু এটা 14,000 হেক্টর হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ডে বাই ডে কিন্তু সবজির একটা আবাদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হচ্ছে যে চাহিদার কারণেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু এই যে সাভারের কিন্তু এখানে একটা কিন্তু জনতার বাজার আছে, এখানে কিন্তু কৃষক সরাসরি কিন্তু তার উৎপাদিত দ্রব্য কিন্তু আপনার এতে পাঠাতে সরাসরি বাজারে পাঠিয়ে দেয়। এছাড়া আমাদের জনতার বাজার রয়েছে হলো মোহাম্মদপুর মার্কেটে, এখানে আমাদের বিভিন্ন কৃষকের সাথে কিন্তু সেখানে লিঙ্কেজ করা আছে। কোনো কৃষক যদি নিরাপদ খাদ্য উৎপাদন করে তো সরাসরি কিন্তু সেই বাজারগুলোতে তারা নিয়ে যেতে পারবে। কৃষক যদি লাভবান হয়, আমরা যারা গ্রাহক আছি আমরা কিনে খেলে কিন্তু আমাদেরও কিন্তু একটা সহনীয় পর্যায়ে দামটা থাকবে। অনেকে নিজের পরিবার পরিজনদের ভেজালমুক্ত খাদ্য ও ফসল উৎপাদনে এগিয়ে এসেছেন সাভারের ভাকুতা গ্রামের মোহাম্মদ মিলন দেওয়ান। তিনি তার নিজের বসতবাড়ির ভেতর গড়ে তুলেছেন বিভিন্ন ফল, ফসল, সবজি ও মাছের চাষ। তার উদ্দেশ্য একটাই, ভেজালমুক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ও ফল নিজে উৎপাদন করে নিজের চাহিদা মেটাবেন। দর্শক, আমি এখন আছি একটি পারিবারিক পুষ্টি বাগানে। এই বাগানে একজন কৃষক যিনি নিজে তার নিরাপদ খাদ্য চাষাবাদের জন্য বিভিন্ন রকমের ফল, সবজি, মাছ এবং ফুল চাষাবাদ করেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, কি নাম আপনার? জি মোহাম্মদ মিলন দেওয়ান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছি এখানে আপনি কত সুন্দর করে পারিবারিক পুষ্টি বাগান করেছেন। জি। তো কি করেছেন এখানে? করেছি তো এখানে পুষ্টি অনেক ফল, ফুল, তারপরে সবজি, যেমন আমি বিভিন্ন জাতের কলা লাগাইছি। কবরি কলা আছে আমার এখানে, তরকারি কলাও ছিল, সপরি কলা আছে, এই যে দেখেন কলার ছড়া আছে, এগুলো আমার নিজের জন্য। এই যে আম বাগান আছে, লেবু আছে, মেহেদি গাছ, মোটামুটি আমার ফল ফুল সব বাগানই আছে। এই যে কলমে চারা লাগাইছে, দেখেন আমার আম ছোট গাছে আম ধরছে। এই যে দেখেন কলা ছড়া, এই যে বড় বড় কলা ছড়া আছে, আরো গাছ আছে এখানে। এই যে আমি পেয়ারা বাগান করছি, যে পেয়ারা গাছ, এটা হলো লাল পেয়ারা, যে ভিতরে যে লাল হয়, যেটাকে গ্রামের ভাষায় বলে সৈয়দা পেয়ারা। আচ্ছা আচ্ছা। সেই পেয়ারাটা লাগাইছি শখ করে। তার পাশাপাশি আমার এখানে দেখেন এই যে সবেদা গাছ, এই যে 12 মাসই সবেদা হয়, একটা দুইটা করে আসে, সিজনে বেশি আছে। এই যে আমার 2 দিন আগেও খাওয়া শেষ হয়েছে, 2-1টা পাকে গাছের থেকে, আমি নিজে অর্গানিক খাই। এই যে আরো আছে, 1-2টা পাকে বাচ্চাদেরকে খাওয়াই, নিজে খাই, খাওয়া বেশি হলে আত্মীয় স্বজনকে দেই, বন্ধু বান্ধব আসে। দেখতে পাচ্ছি এটা কি লাগাইছেন? এটা লাউ গাছ। এটা লাউ গাছ লাগাইছি, আবার এই যে তার পাশাপাশি আঙ্গুর গাছ দিছি। লাউ গাছটা তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, স্থায়ীভাবে একটা ফল গাছ লাগাইছি এই মাছাতে, যাতে আমি আঙ্গুরটা দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। আপনি আরো দেখতে পাচ্ছি যে ওইখানে যে পেয়ারা গাছ, মনে আরো পেয়ারা লাল গাছ। পেয়ারা, বিভিন্ন জাতের পেয়ারা আছে। এটা হচ্ছে লাল পেয়ারা, গাছও লাল, ফলও লাল।
আর এই যে লাল গাছ মানে কি লাল পেয়ারা? লাল গাছ, লাল পেয়ারা, আচ্ছা আচ্ছা। বাইরেও লাল ভিতরেও লাল। আপনি যে এই যে শুরু করলেন, এর ভিতরে আপনি চাষাবাদের ক্ষেত্রে অর্গানিক প্রক্রিয়া নিয়ে কেন চিন্তা করলেন? ভালো পুষ্টি পাওয়ার জন্য, ভালো খাবার জন্য, রাসায়নিক মুক্ত মানে ভেজাল মুক্ত খাবার যাতে নিজে যদি না করতে পারি, তাহলে বর্তমানে যে অবস্থা আমি কাউকে বিশ্বাস করতে পারতাছি না যে এতে ভেজাল নাই। তাই জন্য নিজে পলাইতাছি নিজে। যেমন কচুটা আমি নিজে লাগাই খাই, বিভিন্ন জাতের কচু আছে, বিভিন্ন শাক সবজি, এই যে মিষ্টি আলুর শাক, এই যে দেখেন এই খেজুরের বিচি লাগাইছি আমি, সৌদির খেজুর, মরিচ গাছ, মোটামুটি সব কিছু টুকটাক আমি চেষ্টা করি বাইরের থেকে যতটা না কিনা আমি নিজে করে খাইতে পারি, শ্রম দেই। কারণ আমি তো ইচ্ছা করলে আমি পুরা দেশ একা ঠিক করতে পারবো না। তা আমার জায়গাটাতে যদি আমি একটা জিনিস ভালো কিছু কইরা যদি নিজে খাইতে পারি, বাচ্চাদের খাওয়াইতে পারি বা দুই একজন গিফট করতে পারি, তো কিছু হইলো আমি কাজ করতে পারলাম নিজের দেশের জন্য। আমি চাই যাদের জায়গা আছে আমার মতো করে, তারা যেন 1 ইঞ্চি জায়গা বেকার না রেখে, প্রদীপ না রেখে নিজে ভালো জিনিস করে নিজে ভালো খাওয়ার চেষ্টা করুক, মানুষকে উপকৃত করুক। দর্শক, আমরা জানলাম কিভাবে নিরাপদ পুষ্টি বাগান নিজেরা উৎপাদন করা যায় এবং আশেপাশে যারা আসে তাদেরকেও সহযোগিতা করা যায়। নিরাপদ পুষ্টি বাগান করব এবং নিজেকে নিরাপদ রাখব। আসুন আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করি, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি। আমরা জানি যে মাটি হচ্ছে উৎপাদনের সবচেয়ে বড় একটা মাধ্যম। এই মাটির প্রাণ কিন্তু হচ্ছে এই অর্গানিক যে বস্তুগুলো থাকে বা জৈব সার, এটাকে বলা হয় মাটির প্রাণ। কারণ একটা মাটিতে প্রাণ ফিরে পেতে হলে যদি ওখানে জৈব পদার্থ যে পরিমাণ থাকার কথা, আমাদের যে আয়তনিক অনুপাত হিসেবে 5%, এখন আমাদের দেশের মানে আমাদের যে চাষযোগ্য জমি যেগুলো আছে সেগুলোর জৈব পদার্থের পরিমাণ যেটা, সেটা হচ্ছে 0.5 থেকে 1.7%, এইরকম মাটির পরিমাণই হচ্ছে প্রায় 70%। কাজেই এই মাটির যে স্বাস্থ্য, এটা সুরক্ষার জন্য আমি মনে করি যেটা এই জৈব কৃষি যেটা, এটার কোনো মানে বিকল্প নেই। আমাদের সরকারের যে লক্ষ্য সেটা হচ্ছে নিরাপদ টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের দেশের যে আমদানি নির্ভরতা সেটা কমানো এবং রপ্তানি পরিমাণটা বাড়ানো। কাজেই রপ্তানির পরিমাণ যদি বাড়াতে যাই, অবশ্যই আমাদের উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা করে উৎপাদন করতে হবে। এটা করতে গেলে অবশ্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অর্গানিক যে চাষাবাদ, সেটার পরিমাণ বাড়াতে হবে। এক কথায় বলতে গেলে যে মাটির স্বাস্থ্য বা আমাদের পরিবেশের স্বাস্থ্য, পরিবেশ বান্ধব উপায়ে যদি আমরা চাষাবাদ করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা যে নিরাপদ খাদ্য এটা করতে পারবো না। কাজেই আপনারা এই জৈব পদ্ধতিতে চাষাবাদ, জৈব পদ্ধতিতে কিভাবে আপনারা ফসলের রোগবালাই পোকামাকড় দমন করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তারা সর্বদাই প্রস্তুত আছে। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের যে দোরগোড়ায় যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা এই প্রযুক্তিগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং সেগুলো আপনারা আপনাদের জমিতে ব্যবহার করে অর্গানিক কৃষিকে নিশ্চিত করবেন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য বা পরামর্শ সম্পর্কে জানতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আজ আর নয়, দেখা হবে আবার অন্য কোনো জেলায় অন্য কোনো কৃষকের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।